নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত কোনো এসএমএস পেয়েছেন? সরকার প্রতারণার যে নতুন কৌশলটা নিয়েছে সেই কৌশলে কেউ কেউ বিধ্বস্ত হচ্ছেন, কেউ বিভ্রান্ত হচ্ছেন। কাউকে একটা মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে আপনি এত টাকা পাচ্ছেন। আদতে কি সে তথ্যটা ঠিক, সেই সংখ্যাটা ঠিক, কে বিচার করবেন? কারণ সরকারের কাছে যাওয়ার তো কোনো জায়গা নেই। আর সরকার যখন প্রতারক হয়, প্রতি পদে পদে আপনাকে প্রতারণা করার কৌশল তৈরি করে এবং ওই দ্বিবেদী হরিকৃষ্ণদের বসিয়ে একটা সরকার যখন নিত্য নতুন নানান স্টাইলে কৌশল করে এবং সেই কৌশলের ফলে আলটিমেটলি দিনের শেষে মরেন আপনি। ধরুন আপনি একজন পেনশনার, বয়স্ক মানুষ, বাড়ি থেকে বেরোতে পারেন না, ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে দীর্ঘ জীবন কাটিয়েছেন সেই ডিপার্টমেন্টের পরিচিত লোকেদের কাউকে হয়তো ফোন করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ফোনের আধার এন্ড থেকে নির্দিষ্ট তথ্য পান না। কি করা উচিত? আমি অনেক দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে বলেছিলাম যে আপনারা একটা হেল্প ডেস্ক তৈরি করুন। এটা আমারও প্রস্তাব ছিল, ভাস্করবাবুরা নিজেরাও সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, বললেন হ্যাঁ এটা আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রাখা আছে। কিন্তু সরকার যে এই নতুন প্রতারণার এই ছকটা তৈরি করবেন, আপনার ধরুন যদি পাওনা হয়ে থাকে 1.5 লাখ টাকা, আপনাকে দিচ্ছে হয়তো 80,000 টাকা, এবং সেই 80,000 টাকা এক দফায় দেবে না, সেটা আবার দেওয়ার ক্ষেত্রে কৌশল, সেটা আবার কবে দেবে কেউ জানে না। নানান ধরনের কৌশলে মারছেন তো প্রতারক, একদম চিটিংবাজ মানসিকতা যদি সরকার হয়, যে যা হয় আলটিমেটলি তার ফল তো ভুগছেন আপনারা। আমি বিভিন্ন সূত্র ধরে প্রচুর খবর কালেক্ট করছিলাম। এআইসিপি হারে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এআইসিপিআই হারে এটা দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের যেটা আর একটু বেশি দেয় সেই হারে দেওয়া হচ্ছে। এইখানেও আরেকটা কৌশল নেওয়া হয়েছে, আমি সেটা নিয়েও ইনভেস্টিগেশন চালাচ্ছি। আমি চোখ রাখবেন, নতুন বাংলায় আমরা এই নিয়ে স্পেশাল এপিসোড তাই নিয়ে করব। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ একটা খুব খুব জরুরি ভাইটাল ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে তারা একটা হেল্প ডেস্ক তৈরি করছেন এবং সেই হেল্প ডেস্কে সরাসরি আপনি যদি পেনশনার হন, আপনার কত টাকা বকেয়া, ধরুন 2008 থেকে আপনি 2018-19 পর্যন্ত আপনি চাকরি করেনি, হয়তো 16তে রিটায়ার করে গেছেন, তাহলে 2008 থেকে 16 আপনি রিটায়ার করেছেন হয়তো 2006 সালে, তাহলে এই পেনশনের উপর কত হবে? বা 2008-এর পর থেকে এই বকেয়া ডিএটা আপনি 2012 সালে রিটায়ার করেছেন, 2008 থেকে 12 বকেয়া ডিএর ওপর বাকিটা পেনশনের উপর রিলিফ কীভাবে ক্যালকুলেট হবে, ক্যালকুলেশন হবে, কতটা হবে এবং আদতে অরিজিনালটা কতটা, সেইটা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করার জন্য, নির্দিষ্ট তথ্য আপনাদের দরবারে পৌঁছানোর জন্য একটা অসামান্য প্রয়াস নিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তারা হেল্প ডেস্ক খুলছেন এবং হেল্প ডেস্কের নম্বর সমস্ত আপনারা নতুন বাংলায় আপনারা পাবেন। কারণ আমি দেখছিলাম যে সোকল্ড তথাকথিত যেসব সংগঠন আশেপাশে রয়েছে তারা কেউ এই উদ্যোগটা নিচ্ছেন না, অথচ এই উদ্যোগটা খুব জরুরি। আপনারা যারা পেনশনার আছেন, যারা অবসরপ্রাপ্ত মানুষ আছেন, যাদের বয়স হয়ে গেছে, গতকাল আমি দেখছিলাম 90 বছরের একজন প্রবীণ মানুষ ফোন করছেন, কি কষ্ট, কি যন্ত্রণা নিয়ে মানুষগুলো জীবনের এই পর্বটা কাটাচ্ছে। এই প্রতারক মহিলা বুঝবেন না, এই চোর মানসিকতার একটা সরকার বুঝবেন না। লক্ষ লক্ষ টাকা দিয়ে হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকজনকে পুষে রেখে তাদের দিয়ে ছলনার কৌশল তৈরি করবেন। আর 31 তারিখ, আজকে ধরুন 28 তারিখ, 28, 29, 30, 31, 31 তারিখ মহাবীর জয়ন্তীর জন্য সম্ভবত ছুটি, 30 তারিখটা একটা দিন। স্কুল শিক্ষক, অশিক্ষক, কলেজ শিক্ষক, অশিক্ষক, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং, তাদের নোটিফিকেশান কবে জারি হবে? ঠিক দেখবেন 31 তারিখে আগে টুক করে নোটিফিকেশানটা জারি করবে এবং সেটা আবার ব্যাকডেটেড, হয়তো 16 তারিখ বা 15 তারিখ বা 14 তারিখের নোটিফিকেশান, এতদিন জানা যায়নি, ওটাকে বাজারে ছেড়ে দেওয়া হবে। যেভাবে গতকাল নোটিফিকেশান গত পরশু দিন একটা নোটিফিকেশান বাজারে এসছে, যেটা 16 তারিখের, সেটাকে ব্যাকডেটেড নোটিফিকেশানটা নতুন ডেট করে ছেড়েছেন। মানে নানান স্টাইলে অপারেশন করছেন প্রতারণার, ঠকানোর, আপনাকে ঠকাবেই একটা সরকার। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ, ভাস্কর ঘোষ কিছু বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হলো প্রত্যেকটা মানুষের কাছে শোনানো দরকার। কিন্তু তার আগে, শোনানোর আগে আমি এই তথ্যটা আরেকবার আপনাদের কাছে স্পষ্ট করে দিই। 3 তারিখ এই সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়ার জন্য আবেদন করেছিল। সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু সরকার উইথড্র করেনি। ঠিক 9 তারিখ এই সরকার এই রায় ডিএর মানছি না, রিভিউয়ের জন্য আবেদন করেছেন, সেই আবেদনও কিন্তু উইথড্র করেনি। 2000 মানে এরপর 15 তারিখ নির্বাচন ডিক্লেয়ার হলো, 16 তারিখ আচমকা
13 তারিখের নোটিফিকেশনটাকে বাজারে আনা হলো, যেটা 13 তারিখ আপনারা কেউ দেখতে পাননি। এই যে নানান স্টাইলে কৌশল করে করে চুরি করা এবং কৌশল করে করে আপনার অধিকার কাড়া, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু আন্দোলনের পথেই যেতে হবে এবং আইনি পথেও যেতে হবে। সেই আইনি প্রক্রিয়া চলছেন। ইতিমধ্যে গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে বসে নিয়েছেন তিনি, তাঁর গাইডলাইন অনুযায়ী ইতিমধ্যে বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়রা তারা আইনি প্রক্রিয়ার কাগজপত্র রেডি করছেন। কিন্তু প্রকাশ্যে সমস্ত বিষয়টা নিয়ে কিভাবে মানুষকে হেল্প করা যায় তার জন্য হেল্প ডেস্ক তৈরি করেছেন ওই প্রতারক সরকার, চিটিংবাজ সরকার এবং ওই প্রতাপ নায়ক মানুষ ভূঁইয়ার গোষ্ঠী ফেডারেশনে যারা শয়তানি করে বেড়াচ্ছে। তাদের নানান তো কৌশল থাকবে, ফলে তারা এই কাজটি করবেন না, কিন্তু এই কাজটি সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়েছে। সেটা অ্যাসিওরেন্স দিয়েছেন আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার বক্তব্যটা শুনুন। আর যেদিন হেল্প ডেস্ক তৈরি হয়ে যাবে তার নির্দিষ্ট যা যা নম্বর, গাইডলাইন, কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে ফোন করবেন, কখন ফোন করবেন, কি কি তথ্য আপনি জানবেন, কি কি পদ্ধতিতে, কারণ আপনার অধিকার বুঝে নেওয়ার দায়িত্বটা আপনার। ফোনেও অন্তত সেই কাজটা আপনি করবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ কীভাবে সাহায্য করবে সেই এন্টায়ার প্রসেসের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে নতুন বাংলা আমরা প্রথম যে কোনো দিন সকাল 10টায় নিয়ে আসবো। কিন্তু আপাতত চলুন ভাস্কর ঘোষ ফেসবুক লাইভে যা যা বলেছেন প্রত্যেক সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সবার শুনে রাখা দরকার। একটা প্যাটার্ন এই রাজ্য সরকারের লক্ষ্য করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে একটা নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশনটা ম্যানুয়ালি তৈরি করা, মানে অনলাইন সিস্টেমের নয়। মজার বিষয় হলো সেই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে 10 দিন আগেকার ডেট দিয়ে। যেমন ডিএ দেওয়া হবে বলে যেদিন উনি ঘোষণা করলেন সেদিন ছিল 15 তারিখ, অথচ নোটিফিকেশন দেওয়া হচ্ছে 13 তারিখ। তাহলে 13 তারিখে সরকার নোটিফিকেশন তৈরি করলেন, অথচ ঘোষণা করা হলো, সেটাকে কোথাও আপলোড করা হলো না, ঘোষণা করা হচ্ছে 15 তারিখে। মানে এই যে পিছিয়ে পিছিয়ে গিয়ে এই কাজগুলো করা, এগুলো আসলে প্রশাসনের ভিতরে যদি অসৎ লোকের বাসা যদি খুব শক্তপোক্ত হয় তখন এই ধরনের কাজকর্ম বেশি বাড়ে। একটা বিষয় অবাক হচ্ছে কেন জানেন তো, সম্প্রতি নির্বাচন দপ্তর, নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে চেঞ্জ করেছেন। তার মানে এই যে ঘটনা পরম্পরা চলছে তার সাথে কি এই নতুন অর্থ সচিব এবং মুখ্য সচিব যারা আছেন তারাও কি এই ট্র্যাডিশনটা কি মেনে নিয়ে চলছেন, নাকি ওই দপ্তরে যারা অফিসার ছিলেন আরও অন্যান্য আইএএস অফিসাররা তাদের মুখ্য সচিব এবং অর্থ সচিবের অজ্ঞাতে এই অপকর্মগুলো তারা করছেন? কোনটা? আমার মনে হয় যে সরকারের এই বিষয়গুলোকে ইমিডিয়েটলি সংশোধন করা দরকার। প্রত্যেকটা কাজের মধ্যে স্বচ্ছতা দাবিটা একজন নাগরিক হিসেবে আমার অধিকারের মধ্যে পড়ে এবং সরকারকে সেটা পূরণ করাটাও সরকারের অধিকারের মধ্যে পড়ে। এগিয়ে বাংলা শুধু বললে হয় না, তার প্রত্যেকটা জায়গাতে সেই এগিয়ে বাংলার মর্যাদা রাখারও চেষ্টা করতে হবে। এরপরে আসি যে সরকারি কর্মচারীদের জন্য আজকে এবং পেনশনারদের জন্য ডিএ দেওয়ার প্রক্রিয়া কথা বলা হয়েছে, একটা এসওপি এসেছে এবং তারপরে দেখেছি আমরা যে এইচআরএমএস পোর্টালে মানে সেটাকে নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যে ক্যালকুলেশন শিট তারা দিয়েছেন তার মধ্যেও কিন্তু ভুলে ভরা। অর্থাৎ আমার আপনার যা বকেয়া, সেই বকেয়ার টাকাটাকে অনেক পরিমাণ কম দেখানোর চেষ্টা বিভিন্ন অঙ্কের কারিকুরিতে করানোর চেষ্টা হয়েছে এবং ইন্দু মালহোত্রা কমিটিকেও কিন্তু এই মিথ্যা তথ্যই পরিবেশন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে একটা সময় প্রচুর বিতর্ক আমাদের কর্মচারীদের মহলেই করেছিলেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছিলেন, এই সরকারের তারা সেফটি ভাল্ব বলতে পারেন, যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলাতে পার্টি হতে পারেনি। তাদের মুখে ছাই দিয়ে ইন্দু মালহোত্রা কমিটির নির্দেশ মোতাবেক রাজ্য সরকার এই যে বিজ্ঞপ্তিগুলো বিভিন্ন প্রথম সারির দৈনিকে দিয়েছিলেন যে আপনাদের পাসবইগুলোকে আপলোড করতে হবে, সেই বিজ্ঞপ্তির কপি কিন্তু আমাদেরকেও মেলের মাধ্যমে পাঠিয়েছেন। এটা প্রমাণ করে যে সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু পার্টি ছিল। সেটা তো আমরা জানতাম, কিন্তু প্রচুর আইনজীবী তো ধরুন ঘুরে বেড়ান, মানে আইনজীবী তারা নন, কর্মচারী, কিন্তু আইনটা তারা গোপাল সুব্রমণিয়াম বা হরিশ সালভেদের থেকেও বেশি ভালো বোঝেন। তো যাই হোক, আমি সেসব জায়গাতে যাচ্ছি না।
কিন্তু এই নিয়ে গ্রান্ট ইন এড খাতে যারা সব কর্মচারীরা আছেন, মানে আমি নিজেও আছি, আরও শিক্ষক শিক্ষিকারা আছেন, কলেজের প্রফেসররা আছেন, পঞ্চায়েত পৌরসভার কর্মীরা আছেন, আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা ভাবছেন যে আমরা বোধহয় পেলাম না। আমরা জানিয়ে রাখি যে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ, আপনারা নিশ্চিত থাকুন এই অর্ডারও আমরা বের করিয়ে ছাড়ব খুব তাড়াতাড়ি। আমরা 1 সপ্তাহের সময় দিয়েছিলাম, 1 সপ্তাহ সময়ের মধ্যে সেই বের করেনি। হয়তো আমরা দেখতে পাবো যে কালকে বা পরশু দিন তারা অর্ডার বের করলেন, দেখা গেল 22 তারিখের ডেট দিয়ে তারা অর্ডারটা বের করে দিলেন। হতেই পারে, এই সরকারকে অবিশ্বাস করার কিছু নেই, তাতে মুখ্য সচিবই বদল হোক আর অর্থ সচিবই বদল করা হোক। মনে হয় না সরকারের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি বাসা বেঁধেছে, এই ধরনের অপকর্ম করার লোকের অভাব এই সরকারের অন্দরে অন্তত নেই। আমরা চাই যে এই নোটিফিকেশন দ্রুত আসুক এবং আপনারা সকলেই পাবেন। আমরা খুব তাড়াতাড়ি নতুন আন্দোলনের ঘোষণা করতেও চলেছি। একটা বিষয় প্রয়োজন, সমস্ত স্তরের কর্মচারীদের একযোগে পথে নামতে হবে এই সরকারের বিরুদ্ধে, এছাড়া কিন্তু রাস্তা নেই। ভোটের মুখে দাঁড়িয়েও এই ধরনের সঠতার আশ্রয় যারা নিতে পারে, এরা যদি ক্ষমতায় আসে আপনার আমার অধিকারের সাথে কি সর্বনাশটা করবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। এরপরে ফিরে আসি এই জায়গাতে, যে পরিমাণ বকেয়া ডিএ থাকার আমাদের কথা, তথ্যগতভাবে তাকে কম দেখিয়ে আপনার আমার বকেয়াটাকে অনেকটা কম করে দেখানো হয়েছে, এটাকেও আটকাতে হবে। আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছে এই নিয়ে একটা রিপ্রেজেন্টেশন দিতে চলেছি। আমাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের জির কথা মতো সেটা তৈরি হচ্ছে। প্রচুর মানুষজন আমাদেরকে ফোন করছেন যে তারা ক্যালকুলেশন করতে পারছেন না, তাদের সরকার যে হিসেবটা দেখাচ্ছে সেই হিসেবটা ঠিক কিনা। আমরা এক্ষেত্রে একটা ঘোষণা রাখছি আপনাদের জন্য যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক আমরা করব, সেখানে পেনশনাররা বিশেষ করে আপনাদের পেনশনের পরিমাণটা বলবেন, আমাদের যারা হেল্প ডেস্কে থাকবেন তারা আপনাকে জানিয়ে দেবেন যে আপনার বকেয়ার পরিমাণ কত, আপনি প্রথম কিস্তিতে কত টাকা পাবেন। সেটা যদি না পান তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা নেব। আর সরকার এই যে তথ্যের জাগলারি করেছে, দরকার হলে এর জন্যও রাস্তার আন্দোলনে যেমন আমরা নামছি, আইনের জায়গাতেও যাওয়া হবে। এখানে একটা কথা বলে রেখে আপনাদের জ্ঞাতার্থে, তৃণমূল কর্মচারী ফেডারেশনের যারা আছেন তারা নাকি বলছেন যে সরকার নাকি খুব সহৃদয় এবং তারা নাকি সবসময়ই কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, প্রতিবন্ধকতা নাকি আমরা সৃষ্টি করছি, বিভিন্ন কেস কাছারি করছি, আন্দোলন করছি বলে নাকি সরকার দিতে পারছে না। তা বলি বাপু, আন্দোলন তো আমরা 3 বছর ধরে করছি। তার আগে আপনাদের মালকিনকে আমাদের বকেয়া ডিএটাকে বকেয়া রাখার কথা কে বলেছিল, কে পরামর্শ দিয়েছিল? বকেয়ার পরিমাণ তো 2008 থেকে 2019 পর্যন্ত, আমরা তো আন্দোলন শুরু করেছি 2023-এ গিয়ে। আপনার মালকিনের সদিচ্ছা কোনোদিন ছিল না যাতে করে আপনার মেরুদণ্ডটা একটু সোজা হয়। এরপরে সব শেষের একটা জায়গাতে আসি, অনেকে জিজ্ঞাসা করছেন যে এই নিয়েও প্রচুর ফোন আমরা পাচ্ছি যে এই বকেয়া পাবে কারা। একটা কথা বলি, ফোন যদি ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে থাকেন, বা আপনি যদি পেনশনার হন, অথবা যদি ফ্যামিলি পেনশনার হন, যারা ডিয়ারনেস রিলিফ পেয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু 2008 থেকে 2019 পর্যন্ত তারা আপনারা সংশ্লিষ্ট মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ আপনারা কম পেয়েছেন। ভাতা এবং মহার্ঘ রিলিফ কম পেয়েছেন তারা সকলেই পাবেন। এটাকে নিয়ে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের হিসেব করতে অসুবিধা হলে আমরা যে হেল্প ডেস্ক বানাচ্ছি, যেখানে সেই হেল্পলাইন নাম্বার দেওয়া হবে, কর্মচারী বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মী এবং পেনশনারদের কাছে অনুরোধ, পথে কিন্তু নামতে হবে। আর কর্মচারীদের কাছে অনুরোধ, পোষানোর জন্য সেই ক্ষতিটাও সরকার মেটাচ্ছে 8 থেকে 2016, অর্থাৎ 18 বছর পরে। তাও আবার বলছে যে 2 বছর জন্য তারা টাকাটাকে লক করে রাখবেন। এটা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার যে স্পিরিট, সেই স্পিরিটটার বিরোধী। আমরা আগামী আন্দোলনে এই রাজ্যের ব্যবসায়ীদের স্বার্থে, কর্মচারীরা তাদের ডিএটা পেলে সেই টাকাটা তারা মার্কেটেই দেবেন, তাতে কিছুটা হলেও পশ্চিমবঙ্গের বাজারটা অন্তত চাঙ্গা হবে। সকলের জন্য যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে,
আপনাদের সকলকে অনুরোধ, তার পাশে থাকুন, হাত শক্ত করুন, একটু বেঁধে বেঁধে থাকুন। আজ এ পর্যন্ত।